আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রানী বিলাসবাণী অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় তোমরা পড়াশোনা করতেছো, সময়টাকে কাজে লাগাচ্ছ। আমি শরীফ সরকার, সহকারী শিক্ষক রসায়ন, রানী বিলাসবাণী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি। এই অধ্যায়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টি তোমাদের বইয়ের সকল অধ্যায় থেকে একটু ভিন্ন রকম। এবং এটা এখানে শুধুমাত্র কার্বন পরমাণু নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়, অর্থাৎ হাইড্রোকার্বন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক জৈব যৌগের নামকরণ। আজকে তিনটে বিষয় আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য, দেখি কতটুকু আগাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে আলোকপাত করব সেটা হচ্ছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তুমি জৈব যৌগের এই অধ্যায়টি তুমি এই সমগোত্র শ্রেণী কি বা কার্যকরীমূলক কি এবং কিভাবে এদেরকে নামকরণ করা হয়, এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে না জানো তাহলে কোনো অবস্থাতেই তুমি এই অধ্যায়টি ভালোভাবে কোনোভাবে বোঝার কথা নয়, এবং তুমি এই বিষয়গুলো না বুঝে কখনই অধ্যায়টি ভালো করতে পারবে না এবং এই বিষয়গুলোকে এড়িয়ে কখনই অধ্যায়টি পড়তে যেও না। আমি চাই যে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে জানো। অলরেডি হয়তো অনেকে জানো, তোমরা আবার রিভাইজ হবে, যারা জানো না তারা নতুন করে জানবে। আমি আজকে তোমাদের চেষ্টা করব বিষয়টি ভালোভাবে বুঝে দেওয়ার জন্য। তাহলে এখানে শুরুতেই একটি শব্দ আছে সমগোত্রীয় শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে সমধর্মী জৈব যৌগসমূহকে তাদের কার্বন সংখ্যার ভিত্তিতে অথবা আণবিক বল অনুসারে পাশাপাশি সাজালে পরপর দুটি অণুর মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদের মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোর সংযুক্তি একটি সাধারণ সংকেত আকারে প্রকাশ করা যায় এবং তাহলে এই সারিটাকে বলা হয় সমগোত্র শ্রেণী। অর্থাৎ সমধর্মী জৈব যৌগসমূহকে তাদের আণবিক বল অথবা কার্বন সংখ্যা অনুসারে পাশাপাশি সাজালে পরপর দুটি অণুর মধ্যে একটি CH2 মূলকের পার্থক্য দেখা যায় এবং এদেরকে একটি সাধারণ সংকেত আকারে প্রকাশ করা যায়। এই বিষয়টিকে বলা হয় সমগোত্র শ্রেণী। আমরা এটি দেখব একটু পরে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি একটি তালিকা বানিয়ে রেখেছি, যেটা অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেন হ্যাঁ, অ্যালকেনটা এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সমস্ত নামকরণ যা কিছু আছে মূলত অ্যালকেন থেকে হয়। এই জন্য তুমি অ্যালকেনটাকে ভালোভাবে চিনবে। অ্যালকেনটা কি? অ্যালকেনটা হচ্ছে সাধারণত কার্বন কার্বন যেগুলি একক বন্ধন, অর্থাৎ যেগুলি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেগুলি সাধারণত অ্যালকেন। যেমন দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এটা একটা সাধারণ সংকেত। অ্যালকেন একটি সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেতের নাম এবং অসংখ্য অ্যালকেন রয়েছে, যেমন মিথেন। যদি কার্বন সংখ্যা একটি হয় তাকে মিথেন বলে, দুটি হলে ইথেন বলে, তিনটি হলে প্রোপেন, চারটি হলে বিউটেন, পাঁচটি হলে পেন্টেন। এইভাবে তোমরা এগুলো শিখবে। অ্যালকেনের এই যে নামগুলো আমি বললাম, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতেই হবে, না হলে পরবর্তীকালে অনেক কিছু তুমি বুঝবা না। সমস্ত কিছুর নামকরণেই অ্যালকেন থেকে হবে। তোমরা খেয়াল করো, তাহলে এখানে কার্বন সংখ্যা যদি 1 হয়, 1 × 1 + 1, তাহলে কি দাঁড়ালো? CH3। আমি একটু ভুল করেছি, আসলে এখানে 2 হবে, তাহলে 2, তাহলে কি দাঁড়ায়? CH4। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে অ্যালকেনের যে সাধারণ সংকেত, এখানে যদি n এর মান 1 হয় তাহলে একটি যৌগ পাই আমরা হচ্ছে CH4।
এই যৌগটির নাম হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য মিথেন। যদি n এর মান 2 হয় তাহলে C2H2 হ্যাঁ ইনটু 2 প্লাস 2 তাহলে কি হয় C2 2 দুগুণে 4 আর 2 6 H6। তাহলে C2H6 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগে কার্বনের যোজনী সব সময় 4 হবে, 4 হতেই হবে। যেমন ধরো এখানে তাহলে দুটি কার্বন, হাইড্রোজেন হচ্ছে 6টি। এখন এই যে বন্ধন, এই বন্ধনে আছে দুটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন দ্বারা কার্বনের একটি যোজনীকে বোঝায়, তাহলে তার যোজনী 4 হতে হলে আরো 3টা ইলেকট্রন দরকার। তাহলে এখান থেকে সে 3টা হাইড্রোজেন নেবে, CH3। দেখো এখানে কিন্তু কার্বনের যোজনী 4 হয় কিভাবে, এই বন্ধনের একটা ইলেকট্রন আর 3টা হাইড্রোজেন, তাহলে 4টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট এই যৌগকে বলা হয় ইথেন, রাইট। এখন যদি এখানে n এর মান 3 হয় তাহলে দেখি আমরা কি হয়, C3H2 into 3 plus 2, তাহলে যৌগটার নাম হলো C3H8। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 3টা কার্বন, 1 2 3। তাহলে দেখো যে এখানে এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, তার মানে এই কার্বনের যোজনী কিন্তু অলরেডি 2 আছে। তার মানে তার কয়টা হাইড্রোজেন লাগবে, তার হাইড্রোজেন লাগবে 2টি। তার এখানে একটি যোজনী আছে অলরেডি পূর্ণ ইলেকট্রন কারণে, তার লাগবে 3টি। একইভাবে এই একটা ইলেকট্রনের কারণে তার যোজনী 1 পূর্ণ আছে, তার লাগবে আরো 3টি, 4টি। তাহলে 3 কার্বন বিশিষ্ট যৌগটির নাম হচ্ছে প্রোপেন। তোমরা খেয়াল করো ইথেন থেকে প্রোপেনে শুধু একটা CH3 মূলক বাড়ে। আমরা যদি ইথেন থেকে প্রোপেনে আমরা চিন্তা করি তাহলে শুধুমাত্র একটা CH3 মূলক বাড়ে। আমরা বলছিলাম যে সমগোত্র শ্রেণী এদের সমধর্মী যৌগ এদেরকে কার্বন সংখ্যা ভিত্তিতে সাজালে একটা CH3 মূলকের পার্থক্য পাওয়া যায় এবং একটি সাধারণ সংকেত আকারে প্রকাশ করা যায়। তাহলে এই বিষয়টিকে বলা হয় সমগোত্র শ্রেণী, এটা আমরা দেখলাম। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে অ্যালকেনের শ্রেণীবিভাগ। এখন আসি আমরা অ্যালকিন। অ্যালকিন CnH2+1 অ্যালকিন। তাহলে আমরা দেখি তো কি হয়, n এর মান যদি 1 হয় C, তাহলে C কার্বন H, n এর মান 1 হলে CH CH2। হ্যাঁ, তাহলে অ্যালকিনের আমরা কার্বন সংখ্যা যদি 1 হয় আমরা তাহলে CH2 টা দেখতে পাই আমরা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মিথিলিন মূলক এটা। এখন আমরা দেখি n এর মান যদি 2 হয় C2H 2 দুগুণে 4 C2H4। যদি হয় n এর মান 2 তাহলে যৌগটাকে আমরা লিখতে পারি কার্বন 2টি কার্বন। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 2টি কার্বন, হাইড্রোজেন আছে 4টি, তার মানে আমরা দুইটা দিতে পারবো। 2টি। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4 হতে হবে। দেখো এখানে একটা ইলেকট্রন আর দুইটা মিলে 3টা, তার মানে কি কার্বনের যোজনী 4 হয় না। তাহলে কিভাবে, এখানে 2টা আর একটা ইলেকট্রন 3টা, তাহলে তার যোজনী 4 হয় না, আমাদের কাছে হাইড্রোজেন নাই। তাহলে এই অবস্থা থেকে একটা উপায়, সেটা হচ্ছে আরেকটি বন্ধন বাড়াই দিতে হবে, 2টা বন্ধন। তাহলে একটা ইলেকট্রন 2, 1 2 2 4, 1 2 2 4, এই যৌগটির নাম হলো ইথিলিন। হ্যাঁ, ইথিলিন বা সংক্ষেপে ইথিন বলে। তাহলে যদি এখানে n এর মান 2 হয় তাহলে যৌগটা পাই আমরা ইথিলিন। খুবই গুরুত্বপূর্ণ, ইথিলিন নিয়ে তোমাদের এখানে অনেক আলোচনা আছে। একই সাথে যদি কার্বন সংখ্যা 3টা হয়, 3টা হলে যে কোনো এক পাশে একটা দ্বিবন্ধন দিলেই হবে। হ্যাঁ,
হয় তাহলে C3H3 6 তো এই বন্ধনটা এখানে দিলে হবে, এখানে দিলে হবে। দেখুন ধরো এখানে অলরেডি দুই যোজনী আছে, তাহলে আরো দুটো হাইড্রোজেন লাগবে। যোজনী 1 2 3, তাহলে একটা ইলেকট্রন 2, এখানে তিনটা যোজনী তার পূর্ণ আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন হলেই হবে। তাহলে 2 আর 1 3 হাইড্রোজেন, তাহলে আমাদের 6টা, তাহলে আরো এখানে হলো 3টা। তাহলে এই যৌগের নাম কি? তাহলে অ্যালকিনের নামের শেষে হবে ইন, তাহলে ইথিলিন, এর নাম হলো প্রোপিলিন। তাহলে নামটা কিন্তু সেই অ্যালকেন থেকেই হচ্ছে। তাহলে 3 কার্বন মূলের নাম হয় প্রোপেন, যেহেতু যৌগটা অ্যালকিন নাম শেষে ইন হবে, তাহলে প্রোপেন থেকে হবে প্রোপিন বা প্রোপিলিন। প্রোপিন, হ্যাঁ। এখন দেখো অ্যালকাইন, এখন কার্বন সংখ্যা যদি 2 হয়, 2 C2H 2 × 2 - 2, তাহলে কি দাঁড়ায়? C2, 4 থেকে 2 গেলে 2 থাকবে, C2H2, অর্থাৎ n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, তাহলে আমরা দেখতে পাই যৌগটি হয় C2H2। তাহলে কার্বন দুইটি, একটা কার্বন দুটি কার্বন, হাইড্রোজেন আছে 2টা, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। আমি শুরুতেই বলে নিছি জৈব যৌগে কার্বনের যোজনী 4 হতে হবে। তাহলে এই একটা ইলেকট্রন এক যোজনী, তার মানে এখানে 2 যোজনী পূর্ণ আছে। আমরা আরেকটা বন্ধন দেই, তাহলে 1 2 3, তা হয় না, আমরা আরেকটা বন্ধন দেই, তাহলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে অ্যালকাইনের যে সমগোত্র গ্রুপটা আছে, এদের নামের শেষে আইন হবে। তাহলে 2টা কার্বন কার থাকে? ইথেনের, ইথেন থেকে হবে ইথাইন, ইথাইন। এটাকে আবার সংক্ষেপে তোমার অ্যাসিটিলিনও বলে, অ্যাসিটিলিন। এখন তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে আছেন, পরে বলি, সমস্যা নেই, বলি ফেলি। সেটা হচ্ছে নামকরণটা হবে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে জৈব যৌগের নামকরণ কিভাবে হবে তার একটা আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ জৈব যৌগের নামকরণের আধুনিক পদ্ধতি। তোমার আধুনিক পদ্ধতিতে এটার নাম হচ্ছে ইথাইন, অর্থাৎ সমস্ত নামকরণ হবে তোমার অ্যালকেন থেকে। ইথেনের 2টা কার্বন, তাহলে এখানে 2টা কার্বন হচ্ছে, যেহেতু অ্যালকাইন নামের শেষে আইন হবে, তাহলে ইথাইন। আর এছাড়া স্বাভাবিকভাবে এটাকে অ্যাসিটিলিনও বলা হয়। তাহলে আমরা অ্যালকাইনের সমগোত্র শ্রেণীটা দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যেটা বই হতো নাই। CN অ্যালকাইল, তোমরা প্রায় সময় একটা জিনিস দেখবে তোমাদের বইয়ের মধ্যে, আর মনে করো এরকম আছে, বা এইভাবে সংক্ষেপে সামান্য সংকেত আছে, এইভাবে সংক্ষেপে অ্যালকোহলের সংকেত আছে। তাহলে এই আরটা কি? আরটাকে বলা হয় অ্যালকাইল, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে সেটা হয় অ্যালকাইল। যেমন মিথাইল থেকে মিথাইল, এখানে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। আবার মিথেন থেকে মিথাইল, অ্যালকেন থেকে অ্যালকাইল। সোজা কথা, আর যেখানেই থাকবে বুঝতে হবে এটা একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে। যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে মিথেন থেকে হবে মিথাইল, যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে ইথেন থেকে ইথাইল, যদি কার্বন সংখ্যা 3 হয় তাহলে প্রোপেন থেকে প্রোপাইল। সোজা কথা, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যালকাইল। এটি একটি জৈব যৌগের মুক্ত মৌল করে।
ঠিক একইভাবে আমরা ধরো এখানে আছে, একইভাবে তুমি অ্যালকোহলের, তারপরে জৈব অ্যাসিডের এবং অ্যালডিহাইডের নামকরণ করতে পারো, তাই না? এদের করতে পারো, যেমন ধরো হ্যাঁ CN H2M, হ্যাঁ H2M +1, এইটা হচ্ছে তোমার জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। তাহলে n এর মান যদি 2 হয়, 2, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে কি হবে? CH3COH। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে যে যৌগটা আমরা পাই এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু নামকরণ হবে সবসময় কার্বন সংখ্যার অনুসারে। এখানে কার্বন আছে 2টা, 2 কার্বন কার আছে? ইথেনের। তাহলে সমস্ত নামকরণ হবে অ্যালকেন থেকে। তাহলে 2টা কার্বন, তাহলে 2টা কার্বন ইথেনের সাথে অ্যাসিড মূলক, তাহলে ইথেন থেকে ইথানয়িক, অ্যালকেন থেকে অ্যালকানয়িক, ইথেন থেকে ইথানয়িক। তাহলে এটা আরেক নাম হচ্ছে ইথানয়িক অ্যাসিড। যে সেক্ষেত্রে আমি আশা করি কালি বলে নিলাম, কালি কমে গেছে। তাহলে আমরা এই সিদ্ধান্ত থেকে কি দেখলাম? CH3COH, এটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড, কারণ কার্বনের 2টা কার্বন থাকে ইথেন থেকে, ইথানয়িক অ্যাসিড। এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমরা আরেকটা দেখি, CnH2n+1 OH। তাহলে কার্বন সংখ্যা যদি এখানে 1 হয় তাহলে CH3OH, একটা কার্বন, একটা কার্বন কার আছে? মিথেনের। তাহলে মিথেন থেকে OH এর জন্য হবে মিথেন থেকে, তাহলে এইটুকু কি CH3 কি? মিথেন থেকে একটা হাইড্রোজেন কম, তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন কম হলে মিথাইল, মানে এটা অ্যালকাইল মূলক। তাহলে মিথাইল অ্যালকোহল বা সংক্ষেপে মিথানল। যদি কার্বন সংখ্যা একটা হয় তাহলে মিথাইল অ্যালকোহল, আবার যদি এরকম হয় 2টা কার্বন, 2 কার্বন কার আছে? ইথানের। তাহলে ইথান থেকে ইথাইল অ্যালকোহল বা ইথানল। আবার CnH2n+1 CHO। এখানে যদি কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে CH3CHO, তাহলে কার্বন 2টি। এবং এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইড। এখানে যে CHO আছে এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। এখানে 2টা কার্বন কার আছে? ইথেনের। তাহলে ইথেন থেকে ইথানলডিহাইড, ইথানলডিহাইড বা সংক্ষেপে বলতে পারো ইথানল। তুমি ইথানেল বানাও, তাহলে ইথানলডিহাইড বা ইথানেল বলতে পারো। এটাকে আবার অ্যাসিটিক অ্যাসিডের সাথে তুলনা করলে এটার নাম হয়ে যায় অ্যাসিটালডিহাইড। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে এর নাম হবে, 2টা কার্বন আছে ইথানের, ইথানলডিহাইড বা ইথানেল, অথবা এটাকে আবার বলা হয় অ্যাসিটালডিহাইড। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ বিভিন্ন সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত থেকে তাদের যে সমগোত্র সারিগুলো আমরা দেখলাম, এবং সমগোত্র শ্রেণীর যে সংজ্ঞাটা এটা আসলে যে সত্যিকারের একটা সংজ্ঞা, অর্থাৎ সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের আণবিক ভর অথবা কার্বন সংখ্যা অনুসারে পাশাপাশি সাজালে তাদের যে একই রকম রাসায়নিক সংযুক্ত হয় এবং সারিগুলোকে একটি আণবিক সংকেত আকারে প্রকাশ করা যায়, বিষয়টিকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আমরা এতক্ষণ সেটা দেখলাম।
এবার আমি তোমাকে কার্যকরীমূলক নিয়ে একটু কথা বলি। এখন কার্যকরীমূলক কাকে বলে? কার্যকরীমূলক হচ্ছে যে কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত পরমাণু বা পরমাণু গুচ্ছ বা চিহ্ন যেটা একটা সমগোত্র শ্রেণীকে প্রকাশ করে এবং তার রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, এই বিষয়টিকে বলা হয় কার্যকরীমূলক। দেখো এটা একটা চিহ্ন, হ্যাঁ, পরমাণু গোষ্ঠী। তাহলে কার্যকরী হলে কি বলতে পারি? কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত পরমাণু গোষ্ঠী বা চিহ্ন যা সমগোত্র শ্রেণীকে প্রকাশ করে এবং তার রাসায়নিক ধর্মকে প্রকাশ করে। আর সমগোত্র শ্রেণীকে কিভাবে প্রকাশ করে? এখানে দ্বিবন্ধন কার আছে? অ্যালকিনের। তাহলে অ্যালকিনের সমস্ত অ্যালকিনকে প্রকাশ করে। হ্যাঁ, আবার ওএইচ থাকলে জৈব যৌগে সেটা হবে অ্যালকোহল। তাহলে সমস্ত অ্যালকোহলকে প্রকাশ করে, সমগোত্র শ্রেণীকে প্রকাশ করে। আবার এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডকে প্রকাশ করে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে কার্যকরী মূলকের সংজ্ঞাটা আমরা পারফেক্ট দেখলাম। কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত পরমাণু গোষ্ঠী বা চিহ্ন যা তাদের সমগোত্র শ্রেণীকে প্রকাশ করে এবং তাদের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। রাসায়নিক ধর্ম কি? এখন OH থাকলে সেটা অ্যালকোহল হবে এবং সমস্ত অ্যালকোহলের মধ্যে একটি সাধারণ ধর্ম থাকবে OH। তো COH হচ্ছে কার্বক্সিলিক মূলকের কার্যকরী মূলকের সংকেত। তাহলে এটা থাকলে আমরা বলবো সবাই জৈব অ্যাসিড। তাহলে এরা সমগোত্র শ্রেণীকেও প্রকাশ করে আবার তাদের ধর্মকেও নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কার্যকরী মূলকটা দেখলাম। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তার মানে এটা থাকলে, যেমন তোমরা যে স্কুলে পড়ো তোমাদেরকে স্কুল থেকে একটা ইউনিফর্ম দেওয়া হয়, তাই না? তাহলে তোমাদের ইউনিফর্ম দেখে আমরা বলতে পারি যে তোমরা একটা নির্দিষ্ট স্কুলের ছাত্র। তাহলে সেই ইউনিফর্মটা হচ্ছে তোমাদের একটা কার্যকরীমূলক। এই ইউনিফর্মটাই তোমাদের একটা স্কুলের পরিচয় বহন করে এবং তোমাদের একটা সাধারণ ধর্ম প্রকাশ করে। তাহলে ঠিক একইভাবে কার্যকরীমূলকটাও জৈব যৌগের একটা সাধারণ সমগোত্র শ্রেণীকে প্রকাশ করে এবং তার রাসায়নিক ধর্মকেও নিয়ন্ত্রণ করে। আরেকটা কার্যকরীমূলক আছে, এটাকে বলে এস্টারের কার্যকরীমূলক। এটা তোমাদের জানা দরকার। এস্টার, এতক্ষণ আমরা কার্যকরীমূলক জানলাম। অর্থাৎ কার্যকরীমূলক হচ্ছে জৈব যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা পরমাণু গোষ্ঠী বা কোনো চিহ্ন যেটা তাদের সমগোত্র শ্রেণীকে প্রকাশ করে এবং রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, এই বিষয়টাকে বলা হয় কার্যকরীমূলক। এবার আসলে আমরা কিছু নামকরণ সম্বন্ধে জানি। যেমন আমি শুরুতে জৈব অ্যাসিডের নামকরণ, তোমরা একটা জিনিস খেয়াল করবা, অ্যালকোহলের ক্ষেত্রে এইভাবে প্রকাশ করা হয়, কিন্তু জৈব অ্যাসিডের ক্ষেত্রে এইভাবে প্রকাশ করা হয়। অ্যালকোহলের ক্ষেত্রে যদি আর মানে কি, আর মানে এটি অ্যালকাইল মূলক, তাহলে এটা যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে CH3OH, মিথাইল অ্যালকোহল। এখানে জৈব অ্যাসিড আরও থাকে আবার হাইড্রোজেনও থাকে। কারণ কি? কারণ এখানে তো অলরেডি একটা কার্বন আছে। তাহলে জৈব অ্যাসিডের প্রাথমিক সদস্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা হাইড্রোজেন, খেয়াল করেছো? অ্যাসিডের ক্ষেত্রে আমি আবার বলছি হাইড্রোজেন এবং অ্যালকাইল দুটোই থাকে এখানে। তাহলে যদি হাইড্রোজেন থাকে মানে এখানে যে বন্ধনটা, অর্থাৎ তার যে কার্যকরী মূলকটা যদি এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এটার নাম কি? এখানে কার্বন একটা, তাহলে একটি কার্বন কার আছে? মিথেনের। তাহলে নামটা হবে মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এবং এটাকে আরেকটা নাম বলা হয় ফর্মিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে অ্যাসিডের নাম, তাহলে সমস্ত নামকরণটা অ্যালকেন থেকেই হচ্ছে। যদি কার্বন একটা হয় তাহলে একটা কার্বন মিথেন, মিথানোয়িক অ্যাসিড, 2 কার্বন হলে ইথানোয়িক অ্যাসিড, 3 কার্বন হলে প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা,
তাহলে এটাকে মিথানোয়িক অ্যাসিডও বলে, আবার ফর্মিক অ্যাসিডও বলে। মিথানোয়িক অ্যাসিড হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি মানে IUPAC অনুসারে। আবার CH3 CH, তার মানে কি বোঝা গেল, এখানে যদি একটা অ্যালকাইল মূলক প্রকাশ করে, অ্যালকাইল মূলক থাকে এবং সেটা যদি হয় কার্বন সংখ্যা 1, তাহলে হলো মিথাইল। তাহলে কার্বন হচ্ছে 2 কার্বন, তাহলে 2 কার্বন কার আছে ইথেনের, তাহলে ইথেন থেকে হবে ইথানোয়িক অ্যাসিড এবং এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরে যেমন CH2, হ্যাঁ, এটাকে এখানে একটা হাইড্রোজেন দ্বারা দেখাইতে হবে, কারণ এখানে আমার একটা কার্বন আছে। তাহলে যদি এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন, তাহলে কার্বন একটা আছে না, তাহলে একটা কার্বন কার আছে মিথানের, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাহলে মিথান থেকে মিথানালডিহাইড। বা মিথানেল, হ্যাঁ মিথানেল, তাহলে এটা নাম হচ্ছে মিথানালডিহাইড। যেহেতু একটা কার্বন আছে, সমস্ত নাম হবে কার্বনের সংখ্যা থেকে, তাহলে একটা কার্বন হচ্ছে মিথেনের, মিথেন থেকে মিথানালডিহাইড, সংক্ষেপে মিথানল বলে। এটার আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড এবং এটা থেকে তৈরি হয় ফরমালিন। আবার যদি কার্বন যদি এই তোমার অ্যালডিহাইডের সাথে যদি একটা R যুক্ত হয়, অর্থাৎ CH3 মনে করো, তাহলে কার্বন দুইটা কার্বন কার আছে, দুইটা কার্বন আছে ইথেনের, তাহলে অ্যালডিহাইড কার্যকরী মূলক, তাহলে ইথানালডিহাইড বা ইথানাল। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, CU। আচ্ছা, এটা ছিল এস্টারের কার্যকরী মূলক, এস্টারের। এখন ধরো এখানে একটা R যুক্ত হইল, হ্যাঁ, ধরো এইটা হচ্ছে CH3 CH2, এটা হচ্ছে CO CH3, তাহলে এটার কি নাম হবে? ইথাইল 2 কার্বন, তাহলে এটার নাম হবে ইথানয়েড। যেহেতু যদি মিথেন হতো তাহলে মিথাইল ইথানয়েড, যেহেতু একটা ইথাইল মূলক আছে তাহলে ইথাইল ইথানয়েড, এই নামটা তোমাদের বইয়ে আছে, ইথাইল ইথানয়েড। এটা হচ্ছে একটা এস্টার। এস্টার কখন হয়? জৈব অ্যাসিড আর জৈব অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার হয়। এই বিষয়ে আমি আগেও তোমাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদেরকে জৈব যৌগের সমগোত্র শ্রেণী, তারপরে কার্যকরী মূলক এবং জৈব যৌগের নামকরণ, এই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা বিষয় না বুঝে এবং জৈব যৌগের শ্রেণীবিন্যাস এগুলো না বুঝে কোনো অবস্থাতে তুমি হাইড্রোকার্বন বুঝবে না, তাহলে বিষয়টা তুমি বাসায় পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থী, আমি অনেক পরিশ্রম করে ক্লাসগুলো নিই যাতে তোমরা বাসায় থেকেও তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো। তোমরা যদি এই বিষয়গুলো ভালো করে পড়াশোনা করো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, যাতে তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করো। বিদায় জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।